এই আইল্যান্ড এতটাই আইসোলেটেড যে পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী ব্যক্তিও এই দ্বীপে যেতে পারে না। বলা হয় কি এই আইল্যান্ডে মাত্র 80 থেকে 100 জন মানুষই বসবাস করে, কিন্তু তারা জন্মগতভাবে ভারতীয় হলেও ভারত কি জিনিস বা এই পৃথিবী কি জিনিস তারা সেটাই জানে না। তারা আজও সেই 12,000 বছর আগের মতোই জীবনযাপন করে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ভারতের আন্দামান নিকোবরের পাশে থাকা নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ব্যাপারে। এই আইল্যান্ডে অনেক বছর আগেই ভারত সরকার সেখানে যাওয়াতে বা রিসার্চ করাতে ব্যান লাগিয়ে দিয়েছিল, কিন্তু তোমরা জানলে অবাক হবে এই আইল্যান্ডের 5 কিলোমিটারের মধ্যেও কারো যাওয়ার অনুমতি নেই, এমনকি ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান আর্মিরও যাওয়ার অনুমতি নেই। কিন্তু কি এমন আছে ওই রহস্যময় দ্বীপে যে ওখানে কেউ যেতে পারে না, কিংবা গেলেও সে আর জীবিত অবস্থায় ফেরে না? ইতিহাসে কি এমন হয়েছিল যে ভারতের অংশ হওয়া সত্ত্বেও ভারত সরকার সেই দ্বীপে যাওয়াতে পুরোপুরি ব্যান লাগিয়ে দেয়? তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তো আজকে আমরা কথা বলবো নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ব্যাপারে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড এর আয়তন প্রায় 60 বর্গ কিলোমিটার। মানে আপনি ধরে নিতে পারেন এই দ্বীপটি কলকাতা শহরের 3 ভাগের 1 ভাগ। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার সেখান থেকে মাত্র 50 কিলোমিটার পশ্চিমে এটি অবস্থিত। এই দ্বীপটির মাঝখানে ম্যাক্সিমামটি জঙ্গলে ভর্তি এবং চারিদিকে আছে প্রবাল প্রাচীর, এবং সমস্ত দ্বীপটি জুড়ে একটি সবুজ সমুদ্র সৈকত রয়েছে। আর এখানকার জঙ্গল এতটাই ঘন যে আপনি স্যাটেলাইট ইমেজও বেশি কিছু দেখতে পাবেন না। সালটা তখন 1771। সেই সময় এক রাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সার্ভেশিপ পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 54 কিলোমিটার দূরে একটা আইল্যান্ডের কাছ থেকে যাচ্ছিল। তারা তখন এই আইল্যান্ডে একটা আলো দেখেছিল, কিন্তু সেই আলোটা আগুনের ছিল কিংবা কিসের ছিল সেটা কেউ জানে না। তবে সেই সময় ডাকুদের জনজাতি থাকাটা খুবই নর্মাল ছিল, তাই তার জন্য সেই শিপটা বেশি কিছু খেয়াল না করেই জাস্ট চলে গিয়েছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট রিপোর্টেড সাইটিং অফ নর্থ সেন্টিনেল আইল্যান্ড ইন কারেন্ট হিস্ট্রি। তারপর 100 বছর অবধিও ওই আইল্যান্ডের দিকে কেউ ফিরেও তাকায়নি। কিন্তু তারপর ঠিক 1867 সালে ব্রিটিশ রাজের এক মার্চেন্ট শিপ নিনেভা সেখান থেকে প্রায় 86 জন প্যাসেঞ্জার এবং 20 জন ক্রু মেম্বারকে নিয়ে ওই আইল্যান্ডের পাশে থাকা এক পাথরে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। এবার যতক্ষণ না রেস্কিউ টিম আসছে ততক্ষণ ওই আইল্যান্ডে থাকতে তারা বাধ্য হয়। এবার প্রথম 3 দিন তাদের সাথে কিছুই হয়নি, কিন্তু ঠিক 4 নম্বর দিনে ওই দ্বীপের আদিবাসীরা তাদের উপর হামলা করে দেয়। এবার ওদের অনুযায়ী সকল আদিবাসী কোনো জামা কাপড় পরে ছিল না এবং সকলেই তীর কামান চালাচ্ছিল। কেউ কেউ তো বলেছে ওদের নাকে নাকি লাল পেন্ট করা ছিল এবং ওদের ছোট ছোট চুল ছিল, এবং তারা আরও বলেছে যে ওরা যে তীর দিয়ে হামলা করেছিল সেই তীরগুলোর মাথায় আয়রনের কিছু পার্টিকেল ছিল, আর ওদের মুখ দিয়ে এমন প্রকার কিছু আওয়াজ বের করছিল। এবার ভাগ্যবশত শিপের সমস্ত ব্যক্তিরাই নিজেকে ডিফেন্ড করার জন্য পাথর পেয়ে গিয়েছিল। যতক্ষণ রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে আসছে ততক্ষণ তারা ওই পাথর দিয়ে নিজেদের সুরক্ষা করে। কিন্তু রেস্কিউ টিম যদি আসতে বেশি দেরি করতো তাহলে কিন্তু ওই 106টা লোকেরও মৃত্যু হতে পারত। সালটা তখন 1887। তখন আন্দামানের শাসনের দায়িত্ব আসে মরিস ভিদাল পোর্টম্যানের হাতে, আর ইনি তখন আন্দামানের বিভিন্ন উপজাতিকে মডার্ন করার কাজ শুরু করেছিল। আর এই মরিস যখন 1880 সালে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ব্যাপারে জানতে পারে তখন সে একটা বড় সেনাবাহিনী নিয়ে ওই দ্বীপের কাছে চলে যায়, কিন্তু সেন্টিনেলরা তাদেরকে দেখে ভয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। তারপর অনেক খোঁজাখুঁজির পর মরিস ওই দ্বীপ থেকে 6 জনকে ধরে নিয়ে আসে পোর্ট ব্লেয়ারে, অর্থাৎ আন্দামানের মেন সিটিতে। আর এই ঘটনার জন্য সেন্টিনেলদের সাথে সাধারণ মানুষের দূরত্ব সব থেকে বেশি বেড়ে গিয়েছিল। ওই 6 জনের মধ্যে 2 জন ছিল বয়স্ক পুরুষ এবং মহিলা, এবং বাকি 4 জন ছিল ছোট বাচ্চা। এই সেন্টিনেলিরা বহু বছর ধরে ওই একই দ্বীপে বসবাস করে এবং তার কারণে তাদের বাইরের আধুনিক জগতের ব্যাপারে পরিচিতই ছিল না, এবং তার সাথে আধুনিক যুগের ব্যাকটেরিয়া বা ভাইরাসও কিন্তু তারা ফেস করেনি, এবং তার জন্যই তাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই কম। এই মরিস 6 জনকে ধরে নিয়ে এসেছিল, তাদের মধ্যে 2 জন যে বয়স্ক পুরুষ এবং মহিলা ছিল সেই 2 জন পোর্ট ব্লেয়ারে আসার কদিনের মধ্যেই মারা যায়, কারণ তাদের শরীরে আধুনিক যুগের ভাইরাস বা ব্যাকটেরিয়া ইমিউনিটি ছিল না। অন্যদিকে পোর্টম্যান ওই 4 জন বাচ্চার অশ্লীল ছবি তোলে, এবং তারপর যখন 2 জন মারা যায় তখন পোর্টম্যান একটু ভয় পেয়ে ওই 4 জন বাচ্চাকে ওই দ্বীপে ছেড়ে দিয়ে আসে। মানে জাস্ট একবার ভাবুন ওই মরিস পোর্টম্যান কতটা বাজে এবং নিকৃষ্ট মনের মানুষ ছিল। যাই হোক, মরিস ওই 4 জনকে ছেড়ে দিয়ে আসে এবং তাদের হাতে কিছু গিফটও দিয়ে আসে, যেমন শুকর, মাছ, খেলনা ইত্যাদি ইত্যাদি কিছু গিফট দিয়ে আসে। এবার জাস্ট একবার ভাবুন একটা জনজাতি প্রায় 10,000 বছর ধরে আইসোলেটেড ছিল, এক প্রকার নিজেদের মতো শান্তিতে ছিল। হঠাৎ একদিন তাদের ওই এলাকায় আক্রমণকারীরা আসে, তাদের লোকদের ধরে নিয়ে যায়, এমনকি 2 জনকে মেরেও ফেলে। এবার এটা যদি কোনো সভ্য মানুষের
সঙ্গে হতো তাহলে ঠিক কি হতো? নিশ্চয়ই তারা বদলা নিত এবং সেন্টিনালিরাও ঠিক তাই করে। এই ঘটনা 16 বছর পর আন্দামানের কালাপানি জেল থেকে একজন কয়েদি পালিয়ে যায় আর সমুদ্রে ভাসতে ভাসতে সে এই দ্বীপে গিয়ে পৌঁছায়। পরে যখন ব্রিটিশরা তাকে খুঁজতে খুঁজতে সেই দ্বীপের কাছে যায় তখন তারা দেখতে পায় সেই কয়েদির শরীরে কতগুলি তীর গাঁথা রয়েছে এবং তার গলা কাটা অবস্থায় পড়ে আছে। আর এটাই প্রথমবার ছিল যখন সেন্টিনালিরা সভ্য মানুষের একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছিল যে তারা আর সভ্য মানুষের বিশ্বাস করে না এবং তারা এই দ্বীপে আর কাউকে চায় না। এরপর দীর্ঘদিন এই এলাকার কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর ভারত যখন স্বাধীন হয় তখন আন্দামান নিকোবরের এই এলাকাটা ভারতের অধীনে চলে আসে। তবে ভারত সরকার চেয়েছিল এই সেন্টিনালিদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। সালটা তখন 1967। অ্যানথ্রোপোলজিস্ট তিলকনাথ পণ্ডিত 20 জনের একটা টিম নিয়ে নর্থ সেন্টিনাল আইল্যান্ডে যান। সেই সময় তাদেরকে দেখে জঙ্গলের মধ্যে তারা পালিয়ে যায়, কিন্তু তিলকনাথ পণ্ডিত তাদের টিমকে নিয়ে তাদের পায়ের ছাপ বরাবর জঙ্গলের মধ্যে যায় এবং তারা প্রায় 1 কিলোমিটার ভিতরে চলে যায় এবং ওখানে গিয়ে তারা অনেকগুলি ঘর দেখতে পায়। এই ঘরগুলোতেই হয়তো সেন্টিনালিরা থাকে, কারণ সেখান থেকে তাদের ব্যবহারকারী অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেমন তীর ধনুক, মাছ ধরার জাল, পাথর দিয়ে বানানো কুড়ুল, বর্ষা, বনের মধু, কিছু জংলি ফল, শুকুরের মাথার খুলি, এমন বহু জিনিসপত্র ছিল। আর কিছু কিছু জায়গায় আগুনও জ্বলছিল। আর সেটা দেখে তারা বুঝে যায় যে সেন্টিনালিরা এখানেই ছিল। তাদেরকে দেখে তারা পালিয়ে গেছে। তিলকনাথ পণ্ডিত ওইখানে কিছু গিফট রেখে চলে আসে। এরপর 1970 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সার্ভে করে। গভর্নমেন্ট এই দ্বীপের উপর একটা পাথর খোদাই করে রেখে এসেছিল, যার উপর লেখা ছিল এই দ্বীপটি ভারতের সীমানার মধ্যে পড়ে, যাতে বাকি কোনো দেশ সেটাকে দখল না করতে পারে। সালটা তখন 1974। ন্যাশনাল জিওগ্রাফিকের একটা টিমের সাথে তিলকনাথ পণ্ডিত একটা এক্সপিডিশন করে। এই শোটার নাম ছিল ম্যান ইন সার্চ অফ ম্যান, অর্থাৎ মানুষ মানুষের খোঁজে। এই সার্ভেতে একটা বড় দল ওই দ্বীপে যায়। তারা সমুদ্রের বিচে তারা বেশ কিছু খাবার যেমন নারকেল, শুকর, এমন কয়েকটা জিনিস রেখে তারা আবারও নৌকাতে ফিরে আসে এবং দূর থেকে নজরদারি রাখে যে সেন্টিনালিরা কি করে। এবার সেন্টিনালিরা যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন তারা ওই নারকেলগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়, এমনকি ওই শুকরটাকেও তারা তীর ধনুক দিয়ে মেরে ফেলে এবং বালি চাপা দিয়ে দেয়। এমনকি তারা ন্যাশনাল জিওগ্রাফিকের টিমের দিকেও একটা আক্রমণ করে, এমনকি একটি তীর এসে যে শো করছিল সেই ডাইরেক্টরের পায়ে গেঁথে যায় এবং ওই ঘটনার সঙ্গেই তাদের পুরো এক্সপিডিশনটা ফেল হয়ে যায়। তবে এই এক্সপিডিশনে প্রথমবার সেন্টিনালিদের ভিডিও প্রকাশিত হয়, কি তাদেরকে কেমন দেখতে বা তারা কি পোশাক পরে এগুলো সবার সামনে আসে। তিলকনাথ পণ্ডিত এখানেই থেমে থাকেনি, তিনি বহু বছর ধরে ওই এলাকায় গিয়ে সেন্টিনালিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার চেষ্টা করে। তিলকনাথ পণ্ডিত আগামী 27 বছর ধরে ওই দ্বীপে তাদেরকে নারকেল, খেলনা, মাঝে মাঝে কিছু শুকরও দিয়ে আসে, কিন্তু প্রতিবারই সবকিছু তারা ফেলে দেয়, এমনকি শুকরগুলোকে মেরে বালি চাপা দিয়ে দেয়। তিলকনাথ পণ্ডিত তখন ভাবে যে এই সেন্টিনালিদের সাথে হয়তো আন্দামানের বাকি জনজাতির কোনো মিল আছে। তার জন্য তিলকনাথ পণ্ডিত ওঙ্গি ট্রাইবের 2 জন মানুষকে নিয়ে সেই দ্বীপের কাছে যায়। তখন দেখা যায় এদের ভাষা আর তাদের ভাষার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এমনকি ওই 2 জনকে দেখে সেন্টিনালিরা প্রচুর পরিমাণে রেগে যায়। তিলকনাথ পণ্ডিত তখন বারবার চেষ্টা করেছিল যে কোনো একটা ভাবে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে, কিন্তু সেই চেষ্টা তিলকনাথের বারবার মুখ থুবড়ে পড়ে। আর এই সময় একটা ঘটনা ঘটে। এমভি প্রিমরোজ নামের এক জাহাজ, যেটা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল, সেটা নর্থ সেন্টিনাল আইল্যান্ডের কাছে খারাপ আবহাওয়ার জন্য আটকে যায়। তখন সেন্টিনালিরা ওই জাহাজের উপর আক্রমণ করে। তারা তীর ধনুক দিয়ে ওই জাহাজের মানুষদের উপর আক্রমণ করে। তারপর আরএফ এর মাধ্যমে দ্রুত সাহায্য চাওয়া হয় ইন্ডিয়ান নেভির কাছে। তারপর ইন্ডিয়ান নেভি একটা হেলিকপ্টার নিয়ে ওই জাহাজের সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এমনকি সেন্টিনালিরা ওই হেলিকপ্টারের দিকেও তীর ছুঁড়ে আক্রমণ করার চেষ্টা করেছিল। আর এরপর থেকে সেন্টিনালিরা একটা জিনিস করে, তারা আগে যে তীরগুলো নিয়ে আক্রমণ করতো তাদের মাথায় ছিল পাথরের টুকরো, কিন্তু যবে থেকে ওই এমভি জাহাজটা সেখানে আটকে যায় তারপর সেন্টিনালিরা সেই জাহাজ থেকে লোহা বের করে নেয়। আর এরপর থেকে যতগুলো ওই তীর নিয়ে আক্রমণ করে তাদের মাথায় লোহার টুকরো ছিল। আর এই জাহাজটিকে আজও স্যাটেলাইট ইমেজ দেখতে পাওয়া যায়। এবার জাস্ট একবার ভাবুন, আধুনিক মানুষ আজ থেকে প্রায় 5 থেকে 6 হাজার বছর আগে লোহার ব্যবহার শিখেছিল, কিন্তু এই সেন্টিনালিরা 1981 সালে প্রথমবার লোহার ব্যবহার শিখেছে। সালটা তখন 4 জানুয়ারি 1991। তিলকনাথ পণ্ডিত আরো একটা এক্সপিডিশন করে, কিন্তু এবার তাদের টিমের
টিমে ছিল বাঙালি অ্যানথ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায়। এবার ওই টিমটা যখন আগের বারের মতোই ওই দ্বীপে যায়, তখন সেন্টিনালিরা তীর ধনুক নিয়ে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। কিন্তু তখন তীর মারার সময় এক মহিলা দূর থেকে ইশারা করে তাদেরকে আটকে দেয়। তখন তারা তীর ধনুকটিকে বালি চাপা দিয়ে দেয়। আর আপনারা জানলে অবাক হবেন, এটি প্রথমবার ছিল যখন আধুনিক মানুষদের উপর তারা কোনো আক্রমণ করেনি। তখন মধুমালা চট্টোপাধ্যায় সহ সকল টিম মেম্বার ওই বোট থেকে নামে আর নিজেদের হাতে করে তাদেরকে নারকেল এবং বিভিন্ন জিনিসপত্র দেয়। আর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যে সেন্টিনারিরা সভ্য মানুষদের দেখে আক্রমণ করত, এখন সেই সেন্টিনারি এক মহিলা তার ছোট বাচ্চাকে মধুমালা চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেয়। আর এই এক্সপিডিশনটা ভীষণ পরিমাণে সাকসেসফুল হয়েছিল। আর ঠিক তার পরের মাসে তিলকনাথ পণ্ডিত এবং মধুমালা চট্টোপাধ্যায় আবারও ওই দ্বীপে যায়। আর এবারও ওদের উপর কোনো আক্রমণ করা হয়নি, এমনকি সেন্টিনালিরা ওদের বোটে উঠেছিল। কিন্তু ওই তিলকনাথ পণ্ডিত কিছু বছরের মধ্যে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। আর এরপর থেকে যতগুলো এক্সপিডিশন করা হয়, তাদের সেন্টিনালিরা আবার আক্রমণ করা শুরু করে। তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট এক প্রকার নিশ্চিন্ত হয়ে যায় যে ওই সেন্টিনালিরা আমাদের সাহায্য চায় না। তারপর ভারত সরকার ওই দ্বীপে যাওয়াতে পুরোপুরি ব্যান লাগিয়ে দেয়। আর ব্যান করার আরও একটা কারণ হলো যাতে সেন্টিনালিদের সাথে এমন কোনো এক্সপিডিশন করতে করতে কোনো খতরনাক ভাইরাস না চলে যায়, কারণ সেন্টিনালিদের শরীরে আধুনিক ভাইরাস সহ্য করার মতো ইমিউনিটি তৈরি হয়নি। 2004 সালে যখন সুনামি এসেছিল, আর সেই ভয়ঙ্কর সুনামিতে সবাই একটা কথাই ভাবছিল যে এরা হয়তো পুরোপুরি শেষ হয়ে গেছে। তারপর সার্ভেলেন্স হেলিকপ্টার নিয়ে যখন দেখা হয়, তখন এটা কনফার্ম হয়ে যায় যে এই জনজাতি এখনো ভালোভাবেই বেঁচে আছে। জাস্ট একবার এই নর্থ সেন্টিনাল আইল্যান্ডের মানুষগুলোকে দেখুন, দেখে অবাক লাগে না যে 2025-এ দাঁড়িয়েও তাদের জীবনযাপন কালচার এতটাই পুরাতন লাগে যে তখন মাথায় একটাই কোশ্চেন আসে যে এই ট্রাইব বা এই জনগোষ্ঠী এলো কোথা থেকে। এদের জীবনযাপন এতটাই পুরনো যে মানব সভ্যতার কেউ এদের ব্যাপারে বলতে পারে না যে এরা কতটা পুরনো। তার মানে হলো এই সভ্যতা তখন থেকে আইসোলেটেড আছে যখন থেকে অন্য কোনো মানব সভ্যতা এক্সিস্টও করতো না। আর এটারই উত্তর বের করার জন্য বেশ কিছু রিসার্চ করে দেখা হয়, যেখানে বলা হয় এরা মানব জাতির প্রথম সভ্যতা যারা কিনা আফ্রিকা থেকে ডাইরেক্ট ব্রাঞ্চ আউট হয়ে এই আন্দামানে চলে এসেছিল। আর এই সভ্যতা প্রায় 60,000 বছর ধরে নিজেরাই একাই জীবনযাপন করেছে। এর মানে হলো বিগত 60 বছর ধরে যত টেকনোলজি আপগ্রেড হয়েছে সেগুলো কিছুই এদের মধ্যে পৌঁছায়নি, ইনক্লুডিং পেপার, পেন, এক্সেট্রা এক্সেট্রা। মনে আছে একটু আগে বলেছিলাম মধুমালা চট্টোপাধ্যায়ের কথা? ইনি সেন্টিনালিদের সভ্যতা যাচাই করতে করতে একটা কথা বলেছিল যে এই মানুষগুলো অনেক শতাব্দী ধরে বাইরের মানুষের কন্ট্যাক্ট ছাড়াই রয়েছে, আর ওদের ওটাই চাই। ওদের বাইরের জগতের কোনো দরকারই নেই, যাতে ওদের সুরক্ষা কেউ না করে, ওরা নিজেরাই নিজের মধ্যে কমপ্লিটেড। বাইরের মানুষদের সেখানে যাওয়াই উচিত। সালটা তখন অক্টোবর 2018। আমেরিকা থেকে একটা মানুষ জন অ্যালান চাও আন্দামানের পোর্ট ব্লেয়ারে এসেছিল। 15 নভেম্বর 2018 জন অ্যালান চাও পোর্ট ব্লেয়ার থেকে একটা বোটে করে নর্থ সেন্টিনাল আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। কিন্তু নর্থ সেন্টিনাল আইল্যান্ডের তো 5 কিলোমিটারের মধ্যেও কারো যাওয়ার অনুমতি নেই। এই কারণে জন ওই জেলেদের 25,000 টাকা করে ঘুষ দিয়েছিল। সেই দিন জেলেরা জনকে দ্বীপের 500 মিটার কাছে নিয়ে যায়। এরপর তারা বোট নিয়ে আর এগোতে চায়নি, কিন্তু জন ঠিক করে সে ওই আইল্যান্ডে যাবেই। জেলেরা তাকে বারবার বারণ করা সত্ত্বেও জন বোট থেকে একাই নেমে একটা ক্যানোই করে ওই দ্বীপের দিকে এগিয়ে যায়। এরপর দুদিনের মাথায় ওই জেলেরা দেখতে পায় যে সেন্টিনালিরা জনের মৃতদেহকে সমুদ্রের ধারে বালি চাপা দিচ্ছে। এবার প্রশ্ন হলো জন অ্যালান চাওয়ের সাথে ঠিক কি হয়েছিল? জন অ্যালান চাও একজন আমেরিকার বাসিন্দা। 2016 সালে আমেরিকার কানসাস সিটিতে একটা ক্রিশ্চিয়ান মিশনারি বুট ক্যাম্পে জন পার্টিসিপেট করেছিল। আর এই বুট ক্যাম্পে ওখানে আসা সকল ধার্মিক খ্রিস্টানদের একটা জিনিস শেখানো হয় যে কিভাবে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করবেন। বেসিক্যালি হলো পৃথিবীর সমস্ত প্রান্তে যে সকল আদিবাসী জনজাতি আছে যারা এখনও প্রাচীনকালে ধর্ম পালন করে, তাদেরকে কিভাবে ম্যানিপুলেট করে খ্রিস্টান করা যেতে পারে, এইগুলোই ওই ক্যাম্পে শেখানো হতো। আর এই সময় জনের মাথায় আসে এই নর্থ সেন্টিনাল আইল্যান্ডের ব্যাপারে, কারণ কিছু সময় ধরে মিডিয়াতে প্রচার হচ্ছিল যে এই নর্থ সেন্টিনাল আইল্যান্ডে যে মানুষগুলো বসবাস করে তারা পৃথিবীর সব থেকে পুরানো জনজাতি, যারা এখনও সেই 12,000 বছর আগের মতোই জীবনযাপন করে। তাই এই মানুষগুলোকে খ্রিস্টান বানানো জনের লাইফে একটা প্রধান লক্ষ্য হয়ে যায়। 15 নভেম্বর ভোর 4:30-র সময় জন যখন ওই আইল্যান্ডে যায়, তখন তার সাথে বেশ কিছু গিফট নিয়ে গেছিল, যেমন মাছ, নারকেল, ফুটবল আর একটা ওয়াটারপ্রুফ বাইবেল। আর ওখানে যাওয়ার আগে সে তার সব জামা কাপড় খুলে দেয়, শুধুমাত্র একটা আন্ডারপ্যান্ট পরে ওই দ্বীপে যায়, যাতে সেন্টিনালিরা জনকে ওদেরই এক সদস্য মনে করে। জন প্ল্যান করে গিয়েছিল সে বেশ কিছুদিন ওই দ্বীপে থাকবে এবং ওই সেন্টিনালিদের ভাষা শিখবে এবং ওদের খ্রিস্টান ধর্মের বাণী দেবে।
জন যখন ক্যানোয় করে নেমে ওই দ্বীপে যায়, সে প্রথমে কাউকে দেখতে পায় না, কিন্তু জঙ্গলের কিছুটা ভিতরে যাওয়াতে সে কয়েকটা ঘর দেখতে পায় যেগুলো গাছের ডাল পাতা দিয়ে বানানো, এবং ঘরগুলোতে কোনো জানালাও ছিল না, খালি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা আশ্রয় করা ছিল। এরপর জন আর একটু এগোনোর আগেই ওকে বেশ কয়েকজন দেখে ফেলে, আর তারা এগিয়ে আসে, এবং সেন্টিনালিদের গায়ের রং ছিল কুচকুচে কালো, শরীরে কোনো পোশাক ছিল না, হাইট প্রায় 5.5 ফিটের মতো, আর তাদের সকলের কাছে ছিল তীর ধনুক। এবার প্রথমে জন তাদের ইংলিশে বলতে থাকে, আমি জন, আমি তোমাদের ভালোবাসি এবং যীশু খ্রিস্ট তোমাদের ভালোবাসেন। জনের কথা শুনে ওখানে দুজন জনের দিকে তীর ধনুক নিয়ে এগিয়ে আসে। তখন জন ইংরেজি বাদে কোজা ভাষায় ওই একই কথা বলে। আপনারা হয়তো ভাবছেন এই কোজা ভাষাটা আবার কি। জনের এই কোজা ভাষায় কথা বলার কারণ হলো, এই ভাষাটা হলো আফ্রিকার এক প্রাচীন উপজাতির ভাষা। এই ভাষাটা চুজ করার পিছনে মূলত কারণ হলো, জন ভেবেছিল এরা হয়তো সেই জাতি যারা কিনা এই ভাষাটা বুঝবে। জনের এই কথা শুনে সেন্টিনালিরা কিছুই বুঝতে পারে না, উল্টে তারা জনকে মারতে এগিয়ে আসে। তখন জন পালিয়ে বিচে চলে যায়, আর ওই ক্যানোয় নিয়ে আবার মাছ ধরার বোটে ফিরে যায়। কিন্তু জন সেখান থেকে যায়নি, সে আবারও 16 তারিখ ওই দ্বীপে যায়। সে দূর থেকে দাঁড়িয়ে ওই মানুষগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেন্টিনালিরা জনকে নিজেদের ভাষায় কথা বলতে থাকে। তখন জন তাদের ওই কথাগুলোই তাদের ভাষায় রিপিট করে, আর এটা শুনে ওই মানুষগুলো হাসতে শুরু করে। ওই মানুষগুলো যখন হাসছে তখন জন ভেবেছিল হয়তো সেন্টিনালিরা তাদেরকে পছন্দ করতে শুরু করেছে, তাই জন একটু সামনের দিকে এগোনো শুরু করে এবং একটা খ্রিস্টান গান গাইতে থাকে। আর এই সময় ওখানে দাঁড়িয়ে থাকা একটা 10 বছরের বাচ্চা জনের ছাতি লক্ষ্য করে একটা তীর ছোড়ে। জন হয়তো তখনই মারা যেত, কিন্তু জন তার বুকের কাছে তার বাইবেলটা ধরে রেখেছিল, সেই তীরটা সেই বাইবেলে গিয়ে গেঁথে যায়, আর জন তখন বেঁচে যায়। আর এই সবের মধ্যেই একটা ঘটনা ঘটে। জন যে ক্যানোয় করে দ্বীপে এসছিল, সেই ক্যানোয়টা সেন্টিনালিরা পিছন থেকে কেড়ে নিয়ে ভেঙে দেয়। তারা জনকে আবারও তীর মারতে গিয়েছিল, কিন্তু জন সেখান থেকে পালিয়ে যায়, এবং তার কাছে ক্যানোয় না থাকায় কাজেই সে সমুদ্রের মধ্যে হাফ মাইল সাঁতর কেটে কেটে ওই বোটে ফিরে যায়। জনের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও জন আবারও ওই দ্বীপে গিয়েছিল। জন তার ডায়েরিতে লিখেছিল, হে ঈশ্বর, এটা হয়তো পৃথিবীতে শয়তানের বাসস্থান, যারা তোমার শিষ্যকে ওই দ্বীপে যেতে দিচ্ছে না, তবে আমি তোমার বাণী ওদের কাছে পৌঁছে দেবই, তাতে আমার মৃত্যুই হোক না কেন। 17 তারিখ ভোরবেলা জন আবারও একটা ক্যানোয় নিয়ে ওই দ্বীপে যায়, আর এবারও জন কিছু গিফট নিয়ে গিয়েছিল। কিন্তু জন ওখানে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই জেলেরা দূর থেকে দেখতে পায় সেন্টিনালিজরা জনের মৃতদেহকে সমুদ্রের পাশে বালি চাপা দিচ্ছে। আর তখনও সেন্টিনালিজরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছিল যে ওখানে যেই আসবে তার অবস্থায় কিন্তু জনের মতোই হবে। আর এই ঘটনাগুলোই সেই জেলেরা বাকি সবাইকে গিয়ে বলে। তারপর এই ঘটনা নিউজ জুড়ে ছড়িয়ে যায়, আর গোটা বিশ্ব এই ঘটনা জানতে পারে। এমনকি আমেরিকান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টকে চাপ দিয়ে থাকে যে জনের মৃতদেহকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্লিয়ার স্টেটমেন্ট দেয় যে জন ইললিগালি ওই দ্বীপে গিয়েছিল, আর ওই দ্বীপটা ইন্ডিয়ান হলেও ওই দ্বীপে যাওয়ার অনুমতি ইন্ডিয়ান আর্মিরও নেই। ওই দ্বীপটা সম্পূর্ণভাবে আইসোলেটেড। আরও একটা ঘটনা ঘটেছিল 2025-এ। 31 মার্চ 2025-এ আমেরিকান এক ইউটিউবার মিখিলো পলিকফকে ধরেছিল, কারণ সে বেআইনিভাবে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে ঢুকে পড়েছিল। তিনি একজন ইউটিউবার এবং ট্রাভেল ব্লগার, যার কাজই খতরনাক জায়গায় যাওয়া এবং এক্সপ্লোর করা। আর সে এমনই রেস্ট্রিক্টেড এরিয়াতে ট্রাভেল করত এবং ভিডিও শুট করত। মিখিলো 25 মার্চ পোর্ট ব্লেয়ারে এসেছিল, এবং 29 মার্চ কুরমাদেরা বিচে সে একটা বোট বুক করে, এবং জিপিএস ন্যাভিগেশন এবং গোপ্রো ক্যামেরা ইউজ করতে করতে সে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের দিকে এগোয়। সে প্রায় 10টা নাগাদ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের বিচে গিয়ে পৌঁছয়, এবং সে নিজের সাথে নারকেল এবং ডায়েট ককের ক্যান নিয়ে গিয়েছিল, কারণ সে ভেবেছিল যখন সে সেন্টিনেলের সঙ্গে মিশবে তাদেরকে সে এইগুলো দেবে। মিখিলো কিছুক্ষণ বিচের আশপাশে ঘোরাঘুরি করে এবং ভিডিও শুট করে, কিন্তু তখন সে কাউকে দেখতে পায়নি। তার জন্য সে 31 মার্চে আবারও পোর্ট ব্লেয়ারে ফিরে আসে, আর নিজের সাথে যে গিফটগুলো নিয়ে গিয়েছিল সেটা সেখানে রেখে আসে। এবার ইন্ডিয়ান কোস্ট গার্ড রেডারে নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে কিছু আনইউজুয়াল জিনিস লক্ষ্য করে, আর যেহেতু নর্থ সেন্ট্রাল আইল্যান্ড পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া, তার জন্য ইউটিউবার মিখিলো পলিকফকে 31 মার্চ ইন্ডিয়ান পুলিশ ফোর্স অ্যারেস্ট করে। আর ইনভেস্টিগেশনের সময় জানা যায় মিখিলো লোকাল ফিশারম্যানকে ঘুষ দিয়েছিল যাতে তাকে আইল্যান্ড অব্দি নিয়ে যেতে পারে। সবশেষে এই সেন্টিনালিদের মূল বক্তব্য হলো তারা ওই দ্বীপে কাউকে চায় না এবং তারা একা একাই থাকতে পছন্দ করে। আপনাদের কি মত এই নর্থ সেন্ট্রাল আইল্যান্ডের ব্যাপারে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আর নেক্সট ভিডিও কি নিয়ে বানানো যায় সেটাও বলবেন। তো আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। বাই। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি